আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, চলে এলাম তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক একটি ভিডিও ক্লাস নিয়ে। তো তোমাদের বার্ষিক পরীক্ষা আগামী নভেম্বরের শেষে বা ডিসেম্বরে হতে পারে, এখনও রুটিন প্রকাশ হয় নাই। তো তার আগে এনসিটিভি কি করছে, একটি মানবন্টন এবং নমুনা প্রশ্ন দিয়ে রাখছে। তো আমরা আজকের এই ভিডিওটিতে মানবন্টনটা বুঝে নেব এবং একটু নমুনা প্রশ্নটা দেখব। তো ধৈর্য ধরে সবাই দেখো, লাস্টে সাজেশনমূলক এসেও কথা পাবা ইনশাল্লাহ। তো এই ভিডিওটাতে আমরা যে দেখতে পাই যে তোমাদের বার্ষিক পরীক্ষা মূল্যায়ন নির্দেশিকা 2024 এনসিটিবি কর্তৃক প্রদত্ত। তো বিষয় বাংলা, তোমাদের যে অষ্টম শ্রেণীর। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে তোমাদের যে সিলেবাস বা অধ্যায়গুলো পড়তে হবে সেগুলা। তো প্রথমেই রয়েছে প্রথম অধ্যায়, যেটা তোমাদের প্রয়োজন বুঝে যোগাযোগ করে, বইয়ের পৃষ্ঠা নাম্বার 1 থেকে 16। অধ্যায় দ্বিতীয়, প্রমিত বলি প্রমিত লিখি, পৃষ্ঠা 17 থেকে 34 পৃষ্ঠা। এবং তৃতীয় অধ্যায় লেখা পড়ি ও লেখা বুঝি, 47 পেজ থেকে 74 পেজ। এরপর রয়েছে চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি, 75 থেকে 100 পৃষ্ঠা। এরপর রয়েছে পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি, 103 থেকে 107 পৃষ্ঠা। এবং ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি, পেজ নাম্বার 110 থেকে 120, 125 থেকে 128, 139 থেকে 157, 165 থেকে 175। তো এই তোমাদের সিলেবাস, এই 6টা অধ্যায় তোমাদের ভালো করে পড়তে হবে। এখান থেকে বার্ষিক পরীক্ষায় তোমাদের স্ব স্কুলের স্যারেরা প্রশ্ন করবে। তো তোমাদের প্রশ্ন যে স্যার, এই সবগুলো অধ্যায় কি আমাদের পড়তে হবে? তো এইটা নির্ভর করবে তোমাদের স্কুলে কতটুকু অধ্যায় স্যাররা পড়ায় শেষ করতে পারে। যদি এই 6টা অধ্যায় পড়ায় শেষ করে তাহলে প্রশ্নটা এই 6টা অধ্যায় তৈরি হবে। যদি 4টা পড়ায়, 4টার মধ্যে প্রশ্নপত্র প্রণীত হবে। আশা করি বুঝতে পারছো। তো এবার চলো দেখে নেই তোমাদের পরীক্ষার যে মানবন্টন। তোমাদের মানবন্টনটাকে দুইটা ভাগে ভাগ করেছে। একটা রয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন, যেটা হবে 30%, এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। শিক্ষণকালীন 30% মূল্যায়নটা তোমাদের একটা 30 মার্কের অ্যাসাইনমেন্ট আকারে শ্রেণী শিক্ষক বা তোমাদের যে সাবজেক্ট যে শিক্ষক পড়ান তিনারাই বার্ষিক পরীক্ষার পূর্বেই যখন নিজেদের ইচ্ছে 30 নম্বরের একটি পরীক্ষা নিয়ে খাতা জমা রেখে দেবে নিজেদের কাছে। সেখান থেকে তোমরা যত নম্বর পাও সেটা বার্ষিক পরীক্ষার সঙ্গে যুক্ত হবে। এবং সামষ্টিক যে 70% নম্বর রয়েছে, এখানে 100 নম্বরের প্রশ্ন পূরণ নিতে হবে। তোমার প্রাপ্ত নম্বরের থেকে তুমি 70% নম্বর গেইন করবা। তো চলো দেখে নেওয়া যাক তোমার প্রশ্নের মান বন্টন, যে কীভাবে প্রশ্নটি হবে। তোমার প্রশ্নের মান বন্টনে প্রথমে যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন, যেখানে তোমাদের 15টি এমসিকিউ ও 10টি এক কথায় উত্তর থাকবে। 25টি প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের 1 নম্বর করে তুমি পাবা 25 মার্ক। এরপরে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বা শর্ট কোশ্চেন, 10টি প্রশ্ন থাকবে, তোমাকে 10টিরই উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন 2 নম্বর করে পাবে, টোটাল 20 নম্বর। এরপর রচনামূলক প্রশ্ন, যেটা দৃশ্যপটবিহীন, অর্থাৎ কোনো উদ্দীপক থাকবে না। তোমাকে 5টি প্রশ্ন দেয়া থাকবে, তার মধ্যে তুমি বাছাই করে যে 3টা ভালো পারবে সেই 3টা লিখতে পারবা। এখানে তুমি প্রতিটি প্রশ্নের জন্য পেয়ে যাবে 3 নম্বর করে, টোটাল 15 নম্বর। আর তোমার পরীক্ষার সময় টোটাল সময় পাবে কিন্তু 3 ঘন্টা। এরপরে রয়েছে তোমার রচনামূলক প্রশ্ন, যেখানে 7টি প্রশ্ন থাকবে, তোমাকে 5টি প্রশ্নের আনসার দিতে হবে। তো প্রতিটি দৃশ্যপটের বিপরীতে তোমাকে আবার 2টা ক খ এভাবে 2টা প্রশ্ন থাকবে। তুমি এখানে 8 নম্বর পেয়ে যাবে। আর প্রতিটি প্রশ্নের জন্য যেহেতু 5টি প্রশ্ন লিখবা, 50টা 40 নম্বর, এই টোটাল 100 নম্বর। তোমার 100 নম্বরে যে প্রাপ্ত নম্বর পাবা সেটাকে আবার 70%-এ কনভার্ট করে শিক্ষকরা করে দিবে। এটা তোমার কাজ না, তুমি শুধু 100 নম্বরে যত পাও বা 100 নম্বরের প্রস্তুতি নিয়ে যতটুকু পারো পরীক্ষা দিবা। তোমাদের শিক্ষণকালীন যে মূল্যায়নটা হবে সেটার সিলেবাস দেখে নাও। এই যে এখানে লেখা আছে, ভিডিওটা পজ করে পড়ে নেবা। এখানে 10 10 এবং 10, ভিডিওটা লং হয়ে যাবে, এই কারণে আমি এটা পড়ে দিলাম না, তুমি পড়বা। তোমাদের যে শ্রেণী শিক্ষক আছে ক্লাসে, তিনি এটা একটি বোঝায়ে তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা করতে দেবে। এরপরে চলো দেখে নেওয়া যাক যে তোমাদের যে প্রথম প্রশ্ন প্যাটার্ন 100 নম্বর, তার মধ্যে আমরা এখন নৈর্বাচনিক অংশগুলো একটু দেখার চেষ্টা করি। তো তোমাদের নৈর্ব্যক্তিক যে অংশটা রয়েছে সেখানে দেখো
প্রথমে এটা রয়েছে সঠিক উত্তর বাছাই। সেখানে ১ নম্বর যে প্রশ্নটা এনসিটিভি কর্তৃক দেওয়া হয়েছে সেটি হচ্ছে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে? ফুসফুস থেকে নির্গত ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে অল্প প্রাণধ্বনি বলা হয়। এরপরে ২ নম্বর প্রশ্ন রয়েছে অসংখ্য শব্দটির প্রমিত উচ্চারণ কি? অসংখ্য শব্দটির প্রমিত উচ্চারণ হচ্ছে অসংখ্য, এইটা। এরপরে ৩ নম্বর যে প্রশ্ন সেটা রয়েছে রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে, বাক্যটির বিধেয় সম্প্রসারণ কোনটি? তাহলে এটা সঠিক উত্তর হবে রোজ সকালে এবং টেবিলে বসে, এই দুইটা হচ্ছে বিধেয় সম্প্রসারণ। এবার রয়েছে ৪ নম্বর প্রশ্ন স্বাদ হলো তরকারির স্বাদ চেখে দেখি। স্বাদ অর্থ ইচ্ছা আর কি। বাক্যে দাগাঙ্কিত শব্দগুলোকে কি বলে? এই যে স্বাদ এবং স্বাদ, এই শব্দটিকে বলা হয় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। মানে দেখো দুইটার উচ্চারণ প্রায় একই, স্বাদ এবং স্বাদ, হালকা বানানের ডিফারেন্স আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সমুচ্চারিত, মানে উচ্চারণটা প্রায় কাছাকাছি বা একই। এরপর রয়েছে ৫ নম্বর কীটপ্রত্যয় উদাহরণ আছে নিচের কোন শব্দে? শত্রুতা, কবিত্ব, মেঘলা, মিশুক। তো কীটপ্রত্যয়ের উদাহরণ হচ্ছে মিশুক। এরপরে ৬ নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে অধিবাসী শব্দের অধি উপসর্গটি কোন অর্থদ্যোতনা প্রকাশ করে? এটা হচ্ছে সঠিক উত্তর হবে মধ্যে। এরপর রয়েছে ৭ নাম্বার যে অঘোষ অল্প প্রাণধ্বনি কোনটা? অঘোষ অল্প প্রাণধ্বনি হচ্ছে প। তোমরা তোমাদের যে বই আছে সেখানে চার্ট আছে, সেখান থেকে পড়লে বুঝবা কেন হলো প। এরপরে ৮ নাম্বার প্রশ্ন মানি সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে? মানি সর্বনাম ব্যবহার হয়েছে ঘ নম্বর আপনি অপারেশনে অংশ নিয়েছেন এই সব বাক্যটিতে। তো এরপরে ৯ নম্বর প্রশ্ন শহর, গ্রাম, রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি এই শব্দগুলোকে অভিধানে বর্ণক্রম অনুযায়ী সাজালে হবে। বর্ণক্রম অনুযায়ী যদি আমরা সাজাই, অর্থাৎ প্রথমে দেখো স্বর এরপর স্বরে, এইভাবে আসলে বর্ণক্রম হয়। তো সেটা হবে অর্থনীতি, গ্রাম, রাজনীতি, শহর, সংস্কৃতি এবং সমাজ। জাস্ট তোমরা যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জানো, এটা ধারাবাহিকতা বজায় রাখা আসলে এটা। এরপরে ১০ নাম্বার জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনি উৎপন্ন করে তাকে কি বলে? তাকে বলা হয় তালব্য ধ্বনি। এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভরি ভরি, অর্থাৎ দেখো রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আসলে যাদের অনেক আছে আসলে তারা বেশি চায় আর কি, চাওয়ার মানুষের শেষ নাই। তো আসলে যাই হোক ১১ নম্বর প্রশ্নটি বলছে চরণদ্বয়, মানে এই দুইটা লাইনে যোগ গল্পের যে ভাবের প্রতিফলন ঘটছে তা হলো, তোমাদের বইয়ে একটা যোগ গল্প রয়েছে, সেই গল্পটা এই দুইটা লাইনের সাথে কতটুকু মিল? এটা হচ্ছে প্রভাবশালীদের শোষণ, অর্থাৎ সমাজে যারা প্রভাবশালী তারা তাদের অধীনস্থ মানুষদেরকে শোষণ করে, এবং ৩ নাম্বার দরিদ্রের অধিকার হরণ। তাহলে সঠিক উত্তর হবে ১ ও ৩। এরপরে প্রশ্ন নাম্বার ১২ ঘোড়ার দেখাশোনা করে যে এক কথায় তাকে কি বলে? ঘোড়ার দেখাশোনা যে করে তাকে বলা হয় সহিস। এরপর দেখো আরো একটা উদ্দীপক রয়েছে সেদিন ছাই এসো হানো যদি কঠিন কুঠারে, তবুও তোমায় আমি হাতছানি দেব বারে বারে, ফল দেব, ফুল দেব, দেব আমি পাখিরও কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনারজন। তাহলে এখানে একটা কবিতার আকারে একটা চরণ দেওয়া রয়েছে। এখন বলতেছে প্রশ্নে কবিতাংশের একদিন ভোরবেলা গল্পে যে দিকটি প্রতিফলিত হয়েছে। তো একদিন ভোরবেলা গল্পটি তোমাকে আগে পড়ে নিতে হবে, তো তারপরে তুমি এটা বুঝতে পারবে আসলে। তো এখানে সঠিক উত্তরটা হবে ১ ও ৩, অর্থাৎ বৃক্ষের অবদান এবং বৃক্ষরোপণের আহ্বান। এরপরে রয়েছে ১৪ নাম্বার তোমরা যেখানে সাত চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব। কবি জীবনানন্দ দাশের এই ইচ্ছার কারণ কি? ইচ্ছার কারণ হচ্ছে স্বদেশ প্রীতি। আসলে যে যে দেশকে ভালোবাসে সেখান থেকে কোথাও গেলেই আসলে তার ভালো লাগে না, এই জন্যই কবি উক্ত লাইনটি বলেছেন। এরপরে দেখো আরেকটা উদ্দীপক
ভজলে মানুষ পাবিরে তুই অমূল্য সে ধন, মানুষ ধরো মানুষ ভজ ওরে পাগল মন। তো চরণদ্বয় এ সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো 1 সাম্যবাদ, 2 মানবতাবাদ, 3 মানবপ্রেম। তো সঠিক উত্তর হবে 1 ও 2 সাম্যবাদ এবং মানবপ্রেম। তো তোমাদের নৈর্ব্যক্তিক যে অংশ সেখানে সঠিক উত্তর বাছাইয়ের যে 15টি প্রশ্ন ছিল আজকে আমরা শতটুকুই ক্লাস সমাপ্ত করতেছি। আগামীতে পরবর্তী আরও যতটুকু অংশ দেওয়া যায় ভিডিও ক্লাস আকারে পাবে। তো এতক্ষণ ধরে যারা ভিডিও ক্লাসটি দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যারা আমার ভিডিও ক্লাসটি পছন্দ করতেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে। সাবস্ক্রাইব করলে আমি যখনই ভিডিও দেব সাথে সাথে তোমরা ভিডিওটি পেয়ে যাবে এবং দেখে নিতে পারবে। তো আগামীতে বার্ষিক পরীক্ষার তোমাদের প্রত্যেকটা বিষয়ের সাজেশন ক্লাস বা নমুনা প্রশ্ন আগে সলভ হবে, এরপরে সাজেশন ক্লাসগুলো তোমরা পেতে থাকবে। তো এই চ্যানেলটি দেখতে থাকো এবং নিজের পড়াশোনায় মনোযোগী হও এবং আশা করি তোমরা আগামী বার্ষিক পরীক্ষায় ভালো একটি ফলাফল করবে। তো সকলের মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। ধন্যবাদ।